রাজনৈতিক অস্থিরতায় বছর শুরু হলেও গত ৩ মাসে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকিং খাত। তবে বাড়েনি শিল্প ঋণ। নিয়ন্ত্রক সংস্থাগুলোকে দক্ষতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। দেশের অর্থনীতিতে মূল্যায়ন নেই সংসারে দেয়া ৫.৫ কোটি নারীর শ্রম। বঞ্চিত প্রাপ্য সম্মান থেকেও দেশজ উৎপাদনে অন্তর্ভুক্তির দাবি বিশেষজ্ঞদের। তৈরি পোশাক ক্রেতাদের আন্তর্জাতিক জোটের নির্দেশনায় চরম অনিশ্চয়তায় চট্টগ্রামের ৩০০ গার্মেন্টস কারখানা। হাজার হাজার শ্রমিকের বেকার হওয়ার আশঙ্কা। এবং খাবারে রাসায়নিকের ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। নীরব গণহত্যা বলছেন বিশেষজ্ঞরা। সমন্বিত কর্মসূচি নেওয়ার আশ্বাস মন্ত্রী। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময় বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছে মিয়াজি মাহমুদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরে যাওয়ার আগে আমরা জেনে নেব জাতীয় একটি খবর। বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির ২ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শুনানি চলছে। সকাল 10:15টার দিকে তিনি আদালতে পৌঁছান। রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে ৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে মামলাটির শুনানি কার্যক্রম শুরু হয়। এর আগে গত 18 জুন বেগম খালেদা জিয়া একই আদালতে হাজিরা দেন। এদিকে বেগম জিয়ার হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করা হয়। এই ২ দুর্নীতির মামলায় বৃহস্পতিবার সহ ৬৯ কার্যদিবসে নিয়ে মোট ১১ দিন আদালতে হাজির হন বেগম খালেদা জিয়া। সকাল ৯:৩০টার দিকে বেগম জিয়া তার গুলশানের বাসভবন থেকে অস্থায়ী আদালতের উদ্দেশ্যে রওনা হন। দর্শক, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে রয়েছেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। সেখানকার সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন। মাহমুদ, এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বকশীবাজারের এই অস্থায়ী বিশেষ জজ আদালতের ভেতরে রয়েছেন। সেখানে আপনি জানেন যে তার বিরুদ্ধে দায়ের হওয়া ২টি দুর্নীতি মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম চলছে। আমি যতদূর জানতে পেরেছি যে আদালতের শুরুতেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুদকের কর্মকর্তা হারুনুর রশিদের যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, সেই সাক্ষ্য গ্রহণ বাতিল চেয়ে উচ্চ আদালতে একটি আবেদন করা আছে। সেই আবেদন এখনো পেন্ডিং থাকায় এই মামলার কার্যক্রম আজকের মতো মুলতবি করে নতুন একটি সময় চাওয়া হয়েছে। সময় আবেদন করা হয়েছে শুরুতেই। এর পরপরই দুদক কর্মকর্তা হারুনুর রশিদকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় এখন জেরা করা হচ্ছে। এখন জেরা করছেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সেই কার্যক্রমটি এখন পর্যন্ত চলছে। এই জেরা শেষ হওয়ার পরেই তারা যে আবেদন করছেন সেই আবেদনের উপরে শুনানি হবে। শুনানির পরপরই কিন্তু বিচারক যিনি রয়েছেন আবু আহমেদ জমাদার, তিনি কিন্তু এখান থেকে নির্দেশনা দেবেন। এর আগে জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু এখানে প্রায় সকাল 10:15টার দিকে এই আদালত চত্বরে উপস্থিত হন। আপনি জেনে থাকবেন যে এই আদালতের কার্যক্রম শুরু হওয়ার সময় সকাল 10:30। সে কারণে এখানে তাকে কিন্তু প্রায় 15 মিনিটের মতো এখানে অপেক্ষা করতে হয়। এর পরপরই তিনি বের হন। অন্যান্য দিন যেভাবে আমরা দেখেছি যে গণমাধ্যমের সামনে গাড়ি থেকে নামার পর গণমাধ্যমের সামনে ছবি দেওয়ার জন্য তিনি কিছুক্ষণ দাঁড়ান, তারপরে তিনি আদালতের কক্ষে প্রবেশ করেন, এজলাসে প্রবেশ করেন। আজকে কিন্তু ঠিক তেমনটি ঘটেনি। তিনি গাড়ি থেকে নেমে সরাসরি আদালত কক্ষে প্রবেশ করেছেন। এখন সেখানে বিচার কাজ চলছে। আর এখানে কিন্তু আজকে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আদালতে এসেছেন, এই কারণে এই আদালত চত্বর এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাব সদস্যদের দেখেছি, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য যে শাখাগুলো রয়েছে তাদের সদস্যদের দেখেছি, গোয়েন্দা সংস্থার সদস্যদের কিন্তু আমরা দেখেছি। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আর এখানে জনসাধারণের চলাচলেও কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। আরেকটি শেষ তথ্য দিয়ে রাখি যে আজকের দিনের মতো তিনি ৬৯টি কার্যদিবসের মধ্যে আজকে তিনি 11 বারের মতো এখানে এই আদালতে হাজিরা দিলেন। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। মাহমুদ।
দর্শক, বকশীবাজার স্থাপিত অস্থায়ী আদালতে দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বেগম খালেদা জিয়া এবং এখন সেখানে শুনানি চলছে। সেখানকার খবর জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। এবারে ফিরছি অর্থ বাণিজ্যের খবরে। রাজনৈতিক অস্থিরতায় লোকসানের মধ্য দিয়ে ব্যাংকিং অর্থ বছরের শুরু হলেও গেল 3 মাসে ঘুরে দাঁড়াতে শুরু করেছে এ খাত। তবে বছরের প্রথম 6 মাসে মুনাফার প্রবৃদ্ধি ব্যাংক ভেদে 10% উপরে হলেও এ সময় বাড়েনি শিল্প ঋণের পরিমাণ। আর বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থাগুলোর অদক্ষতার কারণে গতানুগতিক ব্যাংকিং সিস্টেম থেকে বেরিয়ে আসতে পারছে না দেশের ব্যাংকিং খাত। সার্ভিস চার্জ নির্ভর আয় থেকে বেরিয়ে এসে শিল্পে বিনিয়োগ বাড়ালে ব্যাংকিং খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রকৃত ভূমিকা রাখতে পারবে বলেও মনে করছেন তারা। মোস্তফা মাহবুবের রিপোর্ট। চলতি বছরের শুরুতেই টানা 3 মাসের রাজনৈতিক অস্থিরতায় খানিকটা বিপাকেই পড়ে দেশের ব্যাংকিং খাত। ওই সময় ধীর গতির আমদানি রফতানি বাণিজ্যের পাশাপাশি নতুন বিনিয়োগ বন্ধ থাকায় আর্থিক ঝুঁকির মুখে পড়ে এ খাত। তবে ব্যাংকিং বছরের প্রথম 3 মাসের ক্ষতি এরই মধ্যে কাটিয়ে উঠতে শুরু করেছে ব্যাংকগুলো। গেল 3 মাসের নিরবিচ্ছিন্ন ব্যবসার পর বছরের প্রথমার্ধে ব্যাংক ভেদে আয়ের প্রবৃদ্ধি হয়েছে 10 থেকে 20% বেশি। প্রথম 3 মাসটা আমাদের দেশের যে অবস্থান ছিল, বিভিন্ন কারণে আমরা ততটা ভালো ব্যবসা করতে পারিনি এবং দেখা যাচ্ছিল যে আমাদের অ্যাডভান্স বাড়ছিল না, কিন্তু শেষে 3 মাসে এসে আমাদের বেশ ভালো গ্রোথ হয়েছে। গত বছরের হাফ ইয়ারলি থেকে এবছর আমাদের অ্যাডভান্স বেড়েছে প্রায় 20%, আমাদের ডিপোজিটও বেড়েছে প্রায় 12%-এর মতো। অ্যারাউন্ড 10 to 15% আমার প্রফিট বেড়েছে এটার গত বছর জুনের তুলনায়। তবে বিভিন্ন গ্রাহক সেবা থেকে ব্যাংকগুলোর আয় বাড়লেও এ সময় আশানুরূপ হারে বাড়েনি ঋণ দেওয়ার পরিমাণ। দেশে বিনিয়োগ পরিস্থিতি পুরোপুরি ফিরে না আসায় বছরের প্রথম 3 মাসের তুলনায় মূলধনী যন্ত্রাংশের আমদানি বাড়লেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন ব্যাংকাররা। প্রথম 3 মাসের দিকে কেউ এই ক্যাপিটাল মেশিনারি আনছিল না, এখন ক্যাপিটাল মেশিনারি অনেক এলসি হচ্ছে। প্রাইভেট সেক্টরে আসলে ঋণ খুব যেটা বেড়েছে আমি বলবো না, খুব একটা তেমন বাড়েনি। প্রাইভেট সেক্টর যেটা এক্সপেক্টেড যে ছিল সেই তুলনায় বাড়েনি, অর্থাৎ বড় বড় কোনো ইনভেস্টমেন্ট এখানে এখনো পর্যন্ত হয়নি বা হচ্ছে না। অর্থাৎ শিল্প ঋণ যদি আপনার বাড়ে তাহলে কিন্তু আমি প্রাইভেট সেক্টরের ঋণের গ্রোথ খুব একটা দেখছি না। তবে বাংলাদেশ ব্যাংকের এই সাবেক গভর্নর মনে করেন, নিয়ন্ত্রক সংস্থাগুলোর দক্ষতার অভাব থাকায় দেশের গতানুগতিক ব্যাংকিং খাত টেকসই শিল্পায়নে শতভাগ ভূমিকা রাখতে পারছে না। বিভিন্ন গ্রাহক সেবা থেকে ব্যাংকের আয় বাড়লেও তার মতে নতুন শিল্পের বিকাশ এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানো উচিত ব্যাংকগুলোর। বাংলাদেশ ব্যাংক ধরুন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলুন, বিটিআরসি বলুন, এদের দক্ষতা, কর্মতৎপরতা কিন্তু অনেক কমে গেছে। মানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে দেরি হয়। কিন্তু আমাদের যদি শিল্প ম্যানুফ্যাকচারিং খাতে যদি আমরা না করি, তাহলে আমাদের কিন্তু আমি বলবো সাস্টেইনেবল টেকসই উন্নয়ন সম্ভাবনা। আর এটার সাথে একটা জড়িত আছে কর্মসংস্থান। আপনি এই যে সার্ভিস সেক্টরে কিন্তু কর্মসংস্থান বেশি হয় না। নিয়ন্ত্রক সংস্থাগুলোর দক্ষতা বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থায় আধুনিকায়নের তাগিদ দিয়ে নতুন ব্যাংক অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা না করে বরং উদ্ভাবনী ব্যাংকিংকে গুরুত্বের সঙ্গে বিবেচনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। এ সময় বাণিজ্যে আরো যা থাকছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে আবারও কমল স্বর্ণের দাম। আজ থেকে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 42,982 টাকায়। বাংলাদেশে প্রতিদিন নিজ সংসারে বিরামহীন শ্রম দিচ্ছেন প্রায় 5.5 কোটি নারী, কিন্তু দেশের অর্থনীতিতে তাদের শ্রমের কোনো মূল্যায়ন নেই। গবেষকরা বলছেন, নারীর এই অদৃশ্য শ্রম জাতীয় আয়ে অন্তর্ভুক্ত না হওয়ায় সমাজে নারীরা বঞ্চিত হচ্ছেন প্রাপ্য সম্মান থেকে। নারীর গৃহস্থালী কাজের আর্থিক মূল্য নির্ধারণ করে তা মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেছেন তারা। তাহসিনা জেসি প্রতিবেদন। বিভিন্ন বেসরকারি সংস্থার গবেষণায় দেখা যায়, শহুরে বা গ্রামীণ একজন নারী দৈনিক গড়ে 16 থেকে 20 ঘন্টা সময় গৃহস্থালীর প্রায় 45 ধরনের কাজ করে থাকেন। এসবের মধ্যে রয়েছে পরিবারের সদস্যদের দেখাশোনা, রান্নাবান্না সহ বিভিন্ন কাজ। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে, নারীর কাজের বিপরীতে একজন পুরুষ মাত্র 3% কাছাকাছি গৃহস্থালী কাজে নিয়োজিত থাকেন। বাচ্চাদের খাওয়াই স্কুলে পাঠাই, তারপর আমার গরু আছে
কিছু ছাগল আছে, হাঁস মুরগি আছে, ওদেরকে খাবার টাবার দেই। পাশে কিছু জমি আছে, ওগুলো শাকসবজি আছে, ওগুলো করি। ঘুম থেকে উঠে থালা বাসন ধুই, ঘর ঝাড়ু দেই, ঘর উঠান ঝাড়ু দেই। গবেষকরা বলছেন নারীর গৃহকর্মের আর্থিক মূল্য হিসাব না করায় কাজগুলো অর্থনীতিতে অদৃশ্য থেকে যাচ্ছে। বিভিন্ন দেশের মতো সময় ব্যবহার জরিপ করে এর আর্থিক মূল্য নির্ধারণ করার পরামর্শ তাদের। আমাদের গভর্নমেন্ট একটা ভালোভাবে গবেষণা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে গৃহস্থলী কাজে যে নারীরা আছে, এটা বিরাট অংশ, তারা কতটুকু সময় দিচ্ছে সংসার, তাদের অর্থমূল্যগুলোকে কিভাবে বের করা যায়, তাতে আমরা আসলে দেখতে পারবো যে আসলে এই জিডিপি আর ওইজিটির মধ্যে কত বড় একটা পার্থক্য। কিছু স্টাডি আছে, আমি মনে করি এটা আরো ব্যাপকভাবে হওয়া উচিত যে নারী আসলে কিভাবে তার গৃহকর্মে সময়গুলো ব্যয় করে, যেখানে আসলে অন্যদের অংশগ্রহণ সম্ভব ছিল কিনা। নারীর গৃহস্থালীর কাজকে স্বীকৃতি দিলে সমাজে নারীর প্রতি সহিংসতা কমবে বলেও মনে করেন এই গবেষকেরা। যে একজন নারী যেন খুব আনন্দের সাথে, গর্বের সাথে বলতে পারেন আমি একজন ভালো মা, আমি একজন ভালো স্ত্রী, আমি একজন সমাজের ভালো নাগরিক। এইটা বলতে গিয়ে তাকে যেন হীনমন্যতায় ভুগতে না হয় যে আমি চাকুরি করি না সুতরাং আমার কোনো মূল্য নাই। আমরা সেই জায়গাটায় যেতে চাচ্ছি। আমরা চাচ্ছি তাদেরকে মূল্যায়ন করা হোক, তাদের নিজেদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা বাড়বে, দেখা যাবে নির্যাতনটা আসলেই কমে যাবে। গৃহস্থালী কাজে নারীদের ব্যাপক অবদান সম্পর্কে অর্থনীতিতে আরো বৃহত্তর পরিসরে গবেষণা হওয়া উচিত বলেও মনে করেন তারা। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাক ক্রেতাদের আন্তর্জাতিক জোট অ্যাকর্ড অ্যালায়েন্সের নির্দেশনার কারণে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে চট্টগ্রামের 300 গার্মেন্টস কারখানা। নানা ধরনের ত্রুটি থাকা এসব গার্মেন্টস দ্রুততার সঙ্গে সরিয়ে নিয়ে মানসম্মত কারখানা গড়ে তোলার নির্দেশনা দিয়েছে তারা। কিন্তু স্থান সংকটের পাশাপাশি প্রয়োজনীয় বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ না থাকায় এখনো কোনো ব্যবস্থা নিতে পারেনি এসব গার্মেন্টস মালিকরা। এই অবস্থায় গার্মেন্টসগুলো বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। ঢাকায় তাজরিন ফ্যাশনে আগুন এবং রানা প্লাজা ধসে পড়ার পর বাংলাদেশে তৎপরতা শুরু করে অ্যাকোডা ও অ্যালায়েন্স। তারই ধারাবাহিকতায় এখানকার কারখানাগুলো পরিদর্শন করে বেশ কিছু নির্দেশনা দেয় তারা। নির্দেশনা অনুযায়ী চিহ্নিত ত্রুটি সারানো না গেলে তৈরি পোশাক না কেনার ব্যাপারেও হুঁশিয়ারি রয়েছে আন্তর্জাতিক এ দুটি জোটের। সবশেষ প্রতিবেদন অনুযায়ী চট্টগ্রামে চিহ্নিত করা হয়েছে এ ধরনের 300 গার্মেন্টস। বেশিরভাগই হলো মধ্যম শ্রেণীর গার্মেন্টস এবং নিম্ন মধ্যম গার্মেন্টস। তাদের টাকা পয়সার খুবই অভাব, যে কারণে তারা সরাইতে পারছে না বা রিলোকেট করতে পারতেছে না স্থানের অভাবে। এক্ষেত্রে অ্যাকোডা ও অ্যালায়েন্সের নির্দেশনা অনুযায়ী কাজ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে গার্মেন্টস মালিকদের। গার্মেন্টসের ইনফ্রাস্ট্রাকচারের যে পরিবর্তন, এটা অনেকটা ব্যয়সাধ্য। এটা বিরাট একটা অ্যামাউন্ট খরচ পড়ে যায়, 7 কোটি 8 কোটি 10 কোটি টাকা খরচ পড়ে যাচ্ছে। এই টাকাটা আমরা কারো থেকে পাচ্ছি না, অথবা সব লোনও পাচ্ছি না। ভালো বিল্ডিং দরকার কমপ্লায়েন্স সেট আপ করার জন্য। সে কমপ্লায়েন্স সেট আপ করতে গেলে জায়গা দরকার হবে, সে জায়গার অভাব দেখা দিচ্ছে। আবার জায়গা থাকলে গ্যাস নাই, বিদ্যুৎ নাই। চট্টগ্রামে মোট 900 গার্মেন্টস কারখানার অনুমোদন থাকলেও বর্তমানে পুরোদমে উৎপাদনে রয়েছে প্রায় 700 গার্মেন্টস, যেখানে কর্মরত শ্রমিকের সংখ্যা 5 লাখ। গ্রাম থেকে যারা মেয়েরা আসছে কাজ করতে, এটা কি আবার কি সুন্দরভাবে কি ফেরত যেতে পারবে? গ্রামে কি ওই ফ্যাসিলিটি পাবে? ওরা কি আবার তাদের সংসার, তাদের বাচ্চাদেরকে পড়ালেখা করাইতে পারবে? গার্মেন্টস ব্যবসায়ীরা জানান, যেসব গার্মেন্টস বিভিন্ন ভবনের ফ্লোর ভাড়া নিয়ে কাজ করছিল কিংবা সাবকন্ট্রাক্টে কাজ করছিল, অ্যাকোডা ও অ্যালায়েন্স তাদেরকে ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে বন্ধ হয়ে গেছে এ ধরনের চিহ্নিত 17টি গার্মেন্টস কারখানা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। খাবারে রাসায়নিকের ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আর চিকিৎসকদের মতে খাবারে রাসায়নিক ফুড কালারের নামে কাপড়ের রং ব্যবহার এবং ফসলে অতিমাত্রায় কীটনাশকের ব্যবহার মানবদেহে দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলছে। এক্ষেত্রে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন না হয় এবং বাজার মনিটরিং এর অবহেলাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন ইশরাত জাহান। ফল এবং সবজিতে রাসায়নিক ও কীটনাশক মেশানো হচ্ছে জেনেও সবাই সেটাই কিনছে। প্রায় প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরাও পড়ছে, তারপরও থেমে নেই খাবারে এসব ক্ষতিকর পদার্থ মেশানো। খাবারে বিষাক্ত দ্রব্য মিশিয়ে দেশের নীরব গণহত্যা চলছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। রাসায়নিকের ব্যবহারের ফলে ঠিক কি ধরনের ক্ষতি হচ্ছে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো গবেষণা না থাকলেও চিকিৎসকরা বলছেন ক্রনিক লিভার ও কিডনি রোগীদেরকে পরীক্ষা করে তারা সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। আমরা আশঙ্কা করছি এই রোগগুলোকে নিয়ে যদি দীর্ঘমেয়াদী গবেষণা হয় তাহলে হয়তো একটা বড় অংশ দেখা যাবে এই খাবারের রাসায়নিক বা অন্য রাসায়নিক বা এনভায়রনমেন্টাল পলিউশন, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, নানা কারণে লিভার এবং কিডনির
তে এই প্রতিক্রিয়াগুলো দীর্ঘস্থায়ী হতে হয়তো 10 বছর লাগে। পরিবেশ বাঁচাও আন্দোলন পবার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সরকার নিরাপদ খাদ্য আইন 2013 সহ বেশ কয়েকটি আইন প্রণয়ন করলেও সেগুলোর বাস্তবায়নে গড়িমসি করছে। পাশাপাশি বাজার মনিটরিং এর জন্য সরকারি সংস্থাগুলো ঠিকভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন তারা। উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই কিন্তু বিষ মেশানো হচ্ছে। কৃষক যখন তার খাদ্য উৎপাদন করে তখন সে কি করে, দ্রুত বর্ধন করার জন্য হরমোন ব্যবহার করে, যেটা আমাদের গর্ভবতী মাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। কীটনাশক ও রাসায়নিকের অতি ব্যবহার ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এসব বন্ধে আন্তঃ মন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এটি একটি উদ্বেগজনক ঘটনা। এই কারণে আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি যে আলোচনার মাধ্যমে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সমন্বিতভাবে একটা কর্মসূচি গ্রহণ করা হবে। দেশে রাসায়নিক ও কীটনাশক আমদানির ক্ষেত্রে কঠোরভাবে মনিটরিং এর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পাশাপাশি চামড়া ও পোশাক কারখানাগুলোকে ইটিপি ব্যবহারে বাধ্য করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে দরপতনের কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম কমালো বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস। আজ থেকে সারা দেশে নতুন মূল্য কার্যকর হবে বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি। নতুন দর অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ 42,982 টাকা, 21 ক্যারেট 40,882 টাকা এবং 18 ক্যারেট 34,234 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতনী স্বর্ণ প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে 22,861 টাকা। স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রূপার দামও। প্রতি ভরি 21 ক্যারেট রূপার দাম 991 টাকা নির্ধারণ করা হয়েছে। ঈদের পর লম্বা ছুটি কাটিয়ে একে একে খুলতে শুরু করেছে রাজধানীর শপিং মলগুলো। ঈদের আগে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেল এখন অনেকটাই জনমানব শূন্য মার্কেটগুলো। দর্শক, এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাজধানী এবং এর আশেপাশের এলাকার সব শ্রেণী পেশার মানুষের জন্য কেনাকাটার যথেষ্ট সুযোগ থাকে এবং এখানে সব ধরনের পণ্য পাওয়া যায়। সেই কারণে কিন্তু ঈদের ছুটি শেষে গতকাল মার্কেট খুললেও সেরকম দর্শক আমাদের চোখে পড়ে না এবং দোকানপাটও অধিকাংশ বন্ধ ছিল। তবে আজকে সকালে আসার পরে আমরা দেখতে পাচ্ছি কিছু দোকানপাট খুলেছে এবং বাংলাদেশ জুয়েলারি সমিতি থেকে একটি ঘোষণা এসেছে যে সোনার দাম কমানো হয়েছে, যে কারণে জুয়েলার্সগুলো কিন্তু সবই খুলেছে এবং সেখানে কিন্তু আমরা ক্রেতাদের উপস্থিতি দেখতে পাচ্ছি। তাছাড়া যে ফুটপাতগুলো রয়েছে সেখানেও কিন্তু দোকানপাট খুলতে শুরু করেছে আস্তে আস্তে এবং আশা করছেন বিক্রেতারা বা দোকানিরা যে আগামী কয়েকদিনের মধ্যেই মার্কেট পুরোপুরি ক্রেতাদের কর্মচাঞ্চল্য ফিরে পাবে এই এলাকার মার্কেটগুলো। তাছাড়া এখানে কিন্তু দুই ধরনের ফুটপাত থাকে, যেমন এক ধরনের ফুটপাত রয়েছে যেমন মার্কেটের ঠিক বাইরে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত আমরা বন্ধ দেখতে পাচ্ছি এবং সেই ফুটপাতগুলো এখনো খোলেনি। তাছাড়া টেইলার্স যেগুলি আছে যারা আসলে পোশাক বানানোর কাজ করেন তারাও কিন্তু এখনো দোকানপাট খোলেনি। কিন্তু ভিতরে যে ফুটপাত আছে মেয়েদের বিভিন্ন পণ্য, মেয়েদের বিভিন্ন সামগ্রী, তাছাড়া কসমেটিক্স, বিভিন্ন ধরনের গৃহস্থালী সামগ্রীর দোকানগুলো কিন্তু আমরা খুলতে দেখেছি এবং এগুলি খোলার পরপর তারা কিন্তু গোছানো বিভিন্ন ধরনের ঈদের সময় তারা যে বেচাকেনা করেছেন ওইভাবেই তারা রেখে ঈদের সময় চলে গিয়েছিলেন এবং সেইগুলো কিন্তু আবার নতুন করে সাজানোর কাজ করছেন এবং বিভিন্ন ধরনের পণ্য থাকে, তো এগুলি তারা একই সাথে সাজিয়ে বিভিন্ন মানে ভাগ ভাগ করে তারা বেচাকেনার জন্য নতুন করে উপস্থাপন করার চেষ্টা করছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে নিউ মার্কেটের আশেপাশের কয়েকটি মার্কেট রয়েছে যে মার্কেটগুলোতে আসলে এখনো পর্যন্ত ওরকম দোকানপাটও খোলেনি এবং সেখানে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। বিক্রেতারা আমাদেরকে যেটি জানাচ্ছেন যে তাদের যে কর্মচারীরা রয়েছে, দোকান কর্মচারীদের অধিকাংশই ছুটিতে রয়েছেন, এখনো পর্যন্ত তারা ছুটি কাটিয়ে ফেরেননি, যে কারণে অনেক দোকানপাট কিন্তু স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম সেটি শুরু করতে পারেননি। তাছাড়া ক্রেতারা আসছেন, এখানে ক্রেতারা যারা অনেকেই আসছেন, স্কুল কলেজগুলো এখন বন্ধ রয়েছে, সে কারণে সাধারণত ছাত্রছাত্রী যারা ক্রেতাদের মধ্যে তারা কিন্তু বেশিরভাগ আসছেন বিভিন্ন মার্কেটগুলোতে কেনাকাটার জন্য, তাদের যে প্রয়োজনীয় কেনাকাটা রয়েছে সেগুলো সারতে। তাছাড়া এর বাইরেও আমি যে জিনিসটি দেখতে পাচ্ছি যে এখানকার দোকানের যে দোকান মালিক সমিতি, সেখানে আমরা গিয়েছিলাম, তো সেখানে সমিতির উচ্চ পর্যায়ের কেউ না থাকলেও যারা সেখানে আছেন তারা আমাদেরকে একটি বিষয় জানাচ্ছেন যে এবছর কিন্তু তারা যে ব্যবসার যে টার্গেট তারা নিয়েছিলেন, অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যে কারো ব্যবসা আসলে ঠিক সেভাবে হয় নাই, কেউ ভালো করতে পেরেছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা নিউ মার্কেট এলাকার মার্কেটগুলো সবশেষ খবরাখবর। দর্শক, ঈদের ছুটির পর খুলতে শুরু করেছে শপিং মলগুলো। রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে ক্রেতা উপস্থিতি ও বিক্রয় পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। যাচ্ছি পরের প্রসঙ্গে।
দেশের শিল্পায়নের স্বার্থে আগামী 15 আগস্টের মধ্যেই পূর্বের চাহিদা অনুযায়ী শিল্প কারখানাগুলোকে দ্রুত গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এপিসিসিআই। বুধবার বিকেলে মতিঝিলের চেম্বার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা এ দাবি জানান। এ সময় দেশে গ্যাসের স্বল্প মজুদের কথা মাথায় রেখে ভবিষ্যতে গ্যাস ভিত্তিক শিল্প স্থাপন না করে বিদ্যুৎ ভিত্তিক শিল্প প্রতিষ্ঠার আহ্বান জানান এপিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমদ। এছাড়াও তৈরি পোশাক সহ যেসব শিল্প প্রতিষ্ঠান স্থানান্তরে প্রক্রিয়াধীন রয়েছে সেসব শিল্প প্রতিষ্ঠানে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ারও দাবি জানান তিনি। বিদ্যুতের বাড়তি চাহিদা মোকাবেলায় বন্ধ থাকা ডিজেল ভিত্তিক রেন্টাল বিদ্যুৎগুলো পুনরায় চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। ইতিমধ্যে যে সকল ইন্ডাস্ট্রির অনুকূলে ডিমান্ড নোট জারি করা হয়েছে সে সকল ইন্ডাস্ট্রিতে আগামী অগাস্ট 15 মাসের মধ্যেই গ্যাস সংযোগ প্রদানের অনুরোধ জানাচ্ছি। ওয়ার্ল্ডে ডিজেলের দাম অর্ধেক হয়ে গেছে। আমরা মনে করছি সরকার যদি নতুন দামে ডিজেল কিনে এগুলো চালানো হয় তাহলে কিন্তু এর কস্ট অফ প্রোডাকশন অর্ধেকের কিছুটাই বেশি থাকবে, তার মানে 60% অফ আগের কস্ট আসবে। যদি এনারা চালু করেন এবং 7-8 টাকার মধ্যে যদি আমাদেরকে অফার করেন তাহলে কিন্তু আমরা এই বিদ্যুৎ কেন্দ্রগুলো ব্যবহার করতে পারবো। আমাদের বাংলাদেশের অর্থনীতি এখন শহর ভিত্তিক অর্থনীতি না, এখন বাংলাদেশের অর্থনীতি গ্রাম ভিত্তিক চলে গেছে। আমরা আশা করছি যদি পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকে এবং এই পরিশান্তি থাকে তাহলে ব্যবসায়ী সমাজ অত্যন্ত ভাইব্রেন্ট এবং রিজিল্যান্ট, বাংলাদেশের ব্যবসায়ীরা যে কোনো অবস্থানে এই দেশকে নিয়ে যেতে পারে। মংলা ঘষিয়াখালী চ্যানেলের খনন কাজ বাগেরহাটের রামপালবাসীর জন্য আশীর্বাদ হলেও কারো কারো জন্য অভিশাপ হয়ে দেখা দিয়েছে। চ্যানেলে খননের মাটি ও পানি এলাকার মাছের ঘের, কৃষি জমি ও বসতবাড়িতে ফেলার কারণে বিপর্যয়ের মুখে পড়েছে উপজেলার হুরকা ইউনিয়নের 2 শতাধিক পরিবার। আবুল বাশারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। মূলত মাছ ও কাঁকড়া চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের মানুষ। কিন্তু এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া মংলা ঘষিয়াখালী চ্যানেল খননের পলিমাটিতে ভরাট হয়ে সুসংবাদের পরিবর্তে দুঃসংবাদ বয়ে এনেছে। কুমারখালী নদের প্রায় আধা কিলোমিটার থেকে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে হুড়কা ইউনিয়নের 4 ও 5 নম্বর ওয়ার্ডের একাংশ খননের মাটিতে প্রায় ডুবে গেছে। চ্যানেল খননের পলিমাটি পড়ে একাকার হয়ে গেছে বাড়িঘর, পুকুর ও মৎস্য খামার। গোটা এলাকা এখন সমতল ভূমিতে পরিণত হয়েছে। মারা যাচ্ছে এলাকার বৃক্ষরাজি। এ কারণে ক্ষতির শিকার হয়েছেন হুড়কা মধ্য ও উত্তরপাড়া গ্রামের 2 শতাধিক পরিবারের প্রায় সহস্রাধিক মানুষ। জোর করে বেড়ি বেতারি কাটিয়ে দিয়ে বাড়ি করে দিছে। এখন আমরা না খেয়ে মরতেছি। হ্যাঁ, চাষবাস নেই, ধান নেই, মাছ নেই, কিছু নেই। মাটি ভরাট করাতে সেই বাগদা চিংড়ির চাষটা একেবারে নষ্ট হয়ে গেছে। আর এখন যে অবস্থা হয়েছে এতে দান হবে কিনা এটাও সন্দেহ। চাইছিলাম যে নদী খনন হোক, কিন্তু তার বিনিময়ে আমরা নিরন্নর পথে উঠে গেছি। এ বিষয়ে খুলনা বিভাগীয় কমিশনার অবশ্য বলছেন, সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। এটি শেষ হলে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমরা অনেকগুলো ডাইক করেছি এবং সবগুলোই প্লাবন ভূমিতেই এই পলিগুলো আমরা ফেলিয়েছি এবং এইগুলো উঁচু করে আস্তে আস্তে যাতে আমরা কিল্লার মতো করতে পারি। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, পলিমাটি ফেলার সঠিক স্থান নির্ধারণ না হওয়ার কারণে প্রান্তিক মানুষ ক্ষতির মুখে পড়েছে। এতে পরিবেশের উপরও বিরূপ প্রভাব ফেলবে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করার জন্য এই চ্যানেল চালু করার কোনো বিকল্প নাই, কারণ মোংলা বন্দরকে সচল রাখতে হলে এই বন্দরকে চালু রাখতেই হবে। কিন্তু এটা করতে গিয়ে আমরা যে প্রান্তিক মানুষ যারা আছে, যারা এখানে ক্ষুদ্র ব্যবসায়ী, মানে সামান্য চিংড়ি ঘের করে তারা জীবন জীবিকা নির্বাহ করছে, তাদেরকে তো আমরা বিপদে ফেলতে পারি না। বিশেষজ্ঞরা বলছেন, বৃহৎ কর্মকাণ্ডে স্থানীয়দের মতামতের উপর গুরুত্ব দিয়ে কাজ করলে ব্যক্তি পর্যায়ে ক্ষতির পরিমাণ কমানো যেত। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। মৎস্য খাতে দক্ষ জনবল গড়ে তুলতে কাজ করছে চাঁদপুরের সরকারিভাবে প্রতিষ্ঠিত দেশের একমাত্র মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট। তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের দেয়া হচ্ছে ব্যবহারিক শিক্ষা। আর দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছেন এই প্রতিষ্ঠানে। চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদের পাঠানো ছবি ও কৃষ্ণকান্তদের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। মৎস্য সম্পদের উন্নয়ন ও দক্ষ জনবল তৈরি করতে সরকারিভাবে 2010 সালে চাঁদপুরে চালু হয় দেশের একমাত্র মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট। জেলা শহরের তরপুরচন্ডী এলাকায় প্রতিষ্ঠিত হয় এটি। এসএসসি বা সমমানের পরীক্ষা পাশের পর এ প্রতিষ্ঠানে কারিগরি বোর্ডের অধীনে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।
আধুনিক প্রযুক্তি নির্ভরতায় তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক পাঠ দেয়া হচ্ছে তাদের। বদ্ধ জলাশয়, মুক্ত জলাশয়, মৎস্য চাষ ব্যবস্থাপনা এবং সম্প্রসারণের লক্ষ্যে এবং একই সাথে কৃষি অর্থনীতি বিষয়ে এদেরকে শিক্ষাদান করা হয়। আশা করি এখান থেকে যারা পাশ করে বের হবে তারা মৎস্য সেক্টরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকাতে কাজে লাগাতে পারবে। শিক্ষার্থীদের প্রত্যাশা, দেশের মৎস্য খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন তারা। এখানে যেসব পড়াশোনা হচ্ছে সবকিছু মৎস্যকে সম্প্রসারিত করার রিলেটেড সাবজেক্টগুলো। এখানে পড়াশোনা করলে আমাদের একটা ভালো কর্মসংস্থানের সুযোগ হবে, আর আমরা একটা ভালো চাকরি পাবো এবং দেশের জন্য কিছু করতে পারবো। উন্নত কলাকৌশলগুলো ওগুলো আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি এবং মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য এখানে শিক্ষা গ্রহণ করতে আসছি। আর প্রতিষ্ঠান প্রধান বলছেন, মৎস্য খাতে দক্ষ জনবল তৈরিতে কাজ করে যাচ্ছে এই ইনস্টিটিউট। দেশে মৎস্য সেক্টরে মাঠ পর্যায়ে কাজ করার জন্য প্রশিক্ষিত জনশক্তি তৈরির জন্য বেসরকারি পর্যায়ে অনেক মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট থাকলেও সরকারি পর্যায়ে কেবল চাঁদপুরে একটি মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট চালু হয়েছে। উপযুক্ত কর্মসংস্থানের জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চাঁদপুরের এই মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে এ পর্যন্ত ৪৫ জন শিক্ষার্থী পাশ করে বেরিয়েছেন, আর বর্তমানে অধ্যয়নরত আছেন ১২০ জন। সময় সংবাদ, চাঁদপুর। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। গ্রিক সংসদে আবারও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পাশ হল দাতাগোষ্ঠীর পুনর্গঠন কার্যক্রম প্রস্তাবনা। অর্থ সংকট এড়াতে গ্রিককে যেসব শর্ত পূরণ করতে হবে সেগুলোর পক্ষে বিপক্ষে বুধবার দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয় গ্রিক পার্লামেন্টে। এতে সংসদের 298 জন সদস্যের মধ্যে 230 জনই পুনর্গঠন প্রস্তাবনার পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন 63 জন সদস্য। তবে এবারও ব্যয় সংকোচন প্রস্তাবনাগুলোর বিপক্ষে ভোট দেন সিরিজা পার্টির 36 জন মন্ত্রী। তবে প্রথম ভোটে প্রস্তাবনাগুলোর বিপক্ষে ভোট দিলেও এবার পক্ষেই ভোট দেন পদত্যাগ করা অর্থমন্ত্রী ইয়ানুস ভারুফাকিস। শুক্রবার দাতাগোষ্ঠীর সাথে ঋণ সংক্রান্ত আলোচনা নিয়ে গ্রিসের বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে আইএমএফ ও ইসিবির ঋণ পরিশোধ করায় গ্রিসের ঋণমান সক্ষমতা বাড়িয়ে সিসিসি প্লাস এ উন্নীত করেছে ঋণমান নিয়ন্ত্রণ সংস্থা এসএনপি। It will put into law new EU rules on before any tax. বিশ্বে বিভিন্ন দেশের যৌথ উদ্যোগে নতুন নতুন ব্যাংক স্থাপিত হলেও ইসলামী ব্যাংকিং এর নিয়ম নীতি সম্পর্কে অবগত না থাকায় পশ্চিমা দেশগুলোতে ধীর গতিতে এগোচ্ছে ইসলামী ব্যাংক স্থাপন। যদিও পশ্চিমা দেশগুলোর মুসলিম নাগরিকদের জন্য এ ধরনের ব্যাংকিং ব্যবস্থাকে জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে নতুন ব্যাংকগুলো এশিয়ার উদ্যোগে স্থাপিত হচ্ছে বলে এসব ব্যাংকে বিশ্ব ব্যাংক আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখছে পশ্চিমারা। তবে এ বিষয়ে একমত নন ব্যাংকের উদ্যোক্তা দেশ কিংবা বিশ্লেষকরা। তুরস্কের কুভেইত টার্ক ব্যাংক ইউরোজোনের প্রথম ইসলামী ব্যাংক। 1 জুলাই থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে তুরস্ক ভিত্তিক এ ব্যাংক। বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ইসলামী ব্যাংকিং এর প্রচলন থাকলেও পশ্চিমা দেশগুলোতে এ ধরনের ব্যাংকিং খুব একটা দেখা যায় না। এক্ষেত্রে 5টি ইসলামী ব্যাংক নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ব্রিটেন। আর তাই ইউরোপের মতো বৃহত্তম মহাদেশের মুসলিম নাগরিকদের স্বার্থে সম্প্রতি এ অঞ্চলেও গড়ে উঠতে শুরু করেছে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তবে এ কার্যক্রমে ধীরগতির জন্য ইসলামী ব্যাংকিং এর ব্যাপারে পশ্চিমাদের সঠিক ধারণা আর নিয়ম নীতির অভাবকেই দায়ী করছেন বিশ্লেষকরা। ইসলামী ব্যাংকিং পরিচালনার জন্য বেশিরভাগ দেশই সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতি অনুসরণ করে, কিন্তু পরিস্থিতি তখনই নাগালের বাইরে চলে যায় যখন কোনো অনিয়ম হয়। নিয়ম নীতির ইস্যুগুলো কয়েকটি দেশ ভালোভাবেই সামাল দিতে পারে। পশ্চিমা দেশগুলোর সাধারণ ব্যাংকিং এর ব্যাপারে চমৎকার ধারণা থাকলেও ইসলামী ব্যাংকিং পরিচালনার ক্ষেত্রে তারা দক্ষ নয় মোটেও। এদিকে সম্প্রতি এশিয়ার কয়েকটি দেশের উদ্যোগে যাত্রা শুরু করলো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং ব্রিক্স ব্যাংক হিসেবে পরিচিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই ব্যাংকগুলোকে বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হলেও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। এশিয়ার যৌথ উদ্যোগে গঠিত ব্যাংকগুলোর মধ্যে চীনের জায়গাটা স্বকীয়। এই ব্যাংকগুলো বিশ্ব ব্যাংকের সাথে প্রতিযোগিতায় নামছে, এটা ভাবার কোনো কারণ নেই। বরং এই ব্যাংকগুলো এশিয়ার অবকাঠামো খাত উন্নয়নে, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এবং দারিদ্র্যের হার কমাতে সাহায্য করবে বলে আমি মনে করি। দুবাইয়ের ইসলামী ব্যাংকিং এবং ইকোনমিক্স ভিত্তিক সেন্টার আল হুদার তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংকিং এর আওতায় বর্তমানে আন্তর্জাতিক বাজারে মোট সম্পত্তি রয়েছে $2.5 ট্রিলিয়ন। 2014 সালেও এ পরিমাণ ছিল $2.1 ট্রিলিয়ন। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। বছরের প্রথমার্ধে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি বেড়েছে 39% পর্যন্ত। এছাড়া একই সময়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানটির রাজস্ব আয় 30% বেড়ে দাঁড়িয়েছে 2,830 কোটি মার্কিন ডলারে। এর মধ্যে বছরের প্রথম 6 মাসে বিশ্বব্যাপী 4,82,00,000 স্মার্টফোন রফতানি করেছে হুয়াওয়ে। এই ব্র্যান্ডের জন্য চীনে ব্যবসা করতে বেশ বেগ পেতে হচ্ছে অ্যাপল ও জিয়ামির মতো ব্র্যান্ডের। এছাড়া সম্প্রতি সুলভ মূল্যে আরো আকর্ষণীয় সেট বাজারে আনার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে কর্তৃপক্ষ। এই ঘোষণায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অ্যাপল এবং স্মার্টফোনের স্যামসাং এর বিক্রিতে। 18,3 centímetros de alto, 10,3 de ancho y eso sí, únicamente 7,3 de grosor. La verdad que no está nada mal. মুনাফার রিপোর্ট নিয়ে কারিগরি কারসাজির অভিযোগ উঠায় পদত্যাগ করেছেন জাপানি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান তোশিবার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাও তানাকা। সেই সাথে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসাশি মৌরোমাচি এবং ভাইস চেয়ারম্যান নোরিও সাসাকি। জাপানের একটি প্যানেলের তদন্তে উঠে এসেছে গেল 7 বছরে প্রতিষ্ঠানটি তাদের মুনাফার পরিমাণ দেখিয়েছে $120 কোটি, যা মূল মুনাফার অন্তত 3 গুণ। যৌথ মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ইলেকট্রনিক্স পণ্য এবং নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের জন্যই সবচেয়ে বেশি জনপ্রিয়। পদত্যাগের সময় এ বিষয়ে এক বিবৃতিতে হিসাও তানাকা জানান, এখন কোম্পানির পুনর্গঠন জরুরি। 1970 সালে তোশিবায় যোগ দিয়েছিলেন হিসাও তানাকা। বছরের দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়িয়েছে ইউরোপের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান। চলতি বছর প্রত্যাশিত মুনাফা অর্জনের আশা প্রতিষ্ঠানগুলোর। তবে বিশ্লেষকরা মনে করছেন ইউরোর বিপরীতে ডলারের অতি শক্তিশালী মান প্রবৃদ্ধির এই গতিকে মন্থর করতে পারে। ইউরোস্টার দ্রুতগতির বিশেষ রেলওয়ে সেবা। লন্ডন থেকে প্যারিস এবং ব্রাসেলসে যাওয়া যায় ইউরোস্টারের মাধ্যমে। বছরের শুরুতে অগ্নিকাণ্ডের ঘটনা এবং প্যারিসে সন্ত্রাসী হামলার পর এই বিশেষ টানেলে যাত্রী ভ্রমণের সংখ্যা একেবারেই কমে গিয়েছিল, কিন্তু বছরের দ্বিতীয় প্রান্তিকে এই ক্ষতি অনেকটাই কাটিয়ে উঠে গেছে। বেড়েছে টিকিট বিক্রি, কারণ এপ্রিল থেকে জুনে প্রায় 30 লাখ লোক যুক্তরাজ্য থেকে এই অঞ্চলে ভ্রমণে এ সেবা নিয়েছেন। খবরের কাগজের শিরোনাম হয়েছে ইউরোপের আরেক প্রতিষ্ঠান আজগো নোবেল নামের ওষুধ প্রস্তুতকারী এই ডাচ প্রতিষ্ঠান কঠিন ব্যয় সংকোচন নীতি ও কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে ফিরে এসেছে মুনাফার ধারায়। যদিও সে তুলনায় কিছুটা পিছিয়ে আছে ইউরোপের আরেক কোম্পানি এসএপি এবং সুইস ওষুধ উৎপাদক নোভার্টিস। তা সত্ত্বেও বছরের বাকি প্রান্তিকগুলোতে ঘুরে দাঁড়ানোর আশা তাদের। অবশ্য মুনাফার ধারা অব্যাহত রাখা নিয়ে কিছুটা সংশয়ে বিশ্লেষকরা। ইউরোর বিপরীতে ডলারের অতি শক্তিশালী মানের কারণেই তাদের এমন শঙ্কা। যুক্তরাষ্ট্রের আর্থিক প্রবৃদ্ধি আবারও ইতিবাচক ধারায় ফিরে এসেছে। তারা সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সে তুলনায় পিছিয়ে আছে ইউরোপ। যদিও ইসিবির প্রেসিডেন্ট মারি দ্রাঘি নতুন মুদ্রানীতি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, তবে আমার মনে হয় ইউরো শক্তিশালী না হলে শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে না। ইউরোপের কর্পোরেট দুনিয়ার অন্যতম আলোচিত খবর এখন দুই পানীয় প্রস্তুতকারক মার্কিন ব্যাল কর্পোরেশন এবং ব্রিটিশ রিগজামের একীভূত হওয়া। নভেম্বরের শেষে এই চুক্তি হওয়ার কথা রয়েছে। ইইউর নীতি নির্ধারকরা মনে করছেন চুক্তি বাস্তবায়ন হলে প্রতিষ্ঠান দুটি বিশ্বের কোমল পানীয় বাজারকে একচ্ছত্রভাবে শাসন করবে। নাজিয়া শাকুর, সময় সংবাদ। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ডিএসসিএক্স অর্থাৎ প্রধান সূচক 23 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,765 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিএস অর্থাৎ সরিয়া সূচক দেখতে পাচ্ছি 10 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,181 পয়েন্ট। অন্যদিকে ডিএসসি 30 অর্থাৎ বাছাই সূচক দেখতে পাচ্ছি 10 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত 1,868 পয়েন্ট। অন্যদিকে এখনো পর্যন্ত ডিএসসিতে লেনদেন হচ্ছে 35 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, এবং লেনদেন হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে 79টির, কমেছে 52টির এবং অপরিবর্তিত রয়েছে 18টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি টপ 20 শেয়ারে। দেখে নেব তালিকার প্রথম অবস্থানে কে রয়েছে। দর্শক, দেখতে পাচ্ছি এখন ওই যে ঈদের ছুটির পর আসলে শেয়ার বাজার পরিস্থিতি, শেয়ার বাজার খোলার পরে আমরা দেখতে পাচ্ছি ডিএসসির বেশ ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। এবার আমরা চলে এসেছি টপ 20 শেয়ারের প্রথম পেজে। দেখতে পাচ্ছি লাফার্জ সিমেন্ট রয়েছে টপ 20 শেয়ারের প্রথম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 123 টাকা 80 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 124 টাকা 50 পয়সা, অন্যদিকে সর্বনিম্ন লেনদেন মূল্য 120 টাকা। রেনেটা রয়েছে টপ 20 শেয়ারের দ্বিতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 1,271 টাকা 60 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 1,271 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 1200 টাকা। অন্যদিকে ডিএসসি টপ 20 শেয়ারের তৃতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 264 টাকা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য 266 টাকা 50 পয়সা, সর্বনিম্ন লেনদেন মূল্য 261 টাকা।
আরেকে সিরামিক রয়েছে টপ 20 শেয়ারের চতুর্থ অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 80 টাকা 10 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 80 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 78 টাকা 50 পয়সা। অন্যদিকে এসপিসিএল রয়েছে টপ 20 শেয়ারের পঞ্চম অবস্থানে দেখতে পাচ্ছি, যার সবশেষ লেনদেন মূল্য 204 টাকা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য 213 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 201 টাকা। বিএসআরএম লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের ষষ্ঠ অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 86 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 86 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 83 টাকা 10 পয়সা। টেলিকম খাতের প্রতিষ্ঠান গ্রামীণ ফোন রয়েছে টপ 20 শেয়ারের সপ্তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 336 টাকা 20 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 338 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 333 টাকা 90 পয়সা। অন্যদিকে এসিআই রয়েছে টপ 20 শেয়ারের অষ্টম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 586 টাকা 30 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 594 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 586 টাকা 10 পয়সা। আলহাজ টেক্সটাইল রয়েছে টপ 20 শেয়ারের নবম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 102 টাকা 10 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 102 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 93 টাকা 60 পয়সা। এমজেএলবিডি রয়েছে টপ 20 শেয়ারের দশম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 114 টাকা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 115 টাকা 30 পয়সা, সর্বনিম্ন লেনদেন মূল্য 112 টাকা 90 পয়সা। ইসলামী ব্যাংক রয়েছে টপ 20 শেয়ারের 11তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 22 টাকা 90 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 22 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 21 টাকা 50 পয়সা। ট্রাস্ট ব্যাংক রয়েছে টপ 20 শেয়ারের 12তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 22 টাকা 20 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 23 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 22 টাকা। বেক্সিমকো রয়েছে টপ 20 শেয়ারের 13তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 33 টাকা 60 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 33 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 33 টাকা। এবং আইডিএলসি রয়েছে টপ 20 শেয়ারের 14তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 61 টাকা 60 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 61 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 58 টাকা 80 পয়সা। বেক্সিমকো ফার্মা রয়েছে টপ 20 শেয়ারের 15তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 64 টাকা 20 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 65 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 63 টাকা 70 পয়সা। অন্যদিকে পিএলএফএসএল রয়েছে টপ 20 শেয়ারের 16তম অবস্থানে দেখতে পাচ্ছি, যার সবশেষ লেনদেন মূল্য 16 টাকা 10 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 16 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য এখনো পর্যন্ত 15 টাকা 60 পয়সা। অন্যদিকে অলিম্পিক রয়েছে টপ 20 শেয়ারের 17তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 275 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 279 টাকা 70 পয়সা, সর্বনিম্ন লেনদেন মূল্য 265 টাকা 20 পয়সা। খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে কেপিসিএল টপ 20 শেয়ারের 18তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 76 টাকা 10 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 76 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 75 টাকা 30 পয়সা। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের 19তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 163 টাকা 20 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 164 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 161 টাকা 30 পয়সা। অ্যাক্টিভ ফাইন্ড রয়েছে টপ 20 শেয়ারের 20তম অবস্থানে, একদম সব শেষে রয়েছে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 63 টাকা 40 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 64 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 63 টাকা 20 পয়সা। দর্শক, শেয়ার বাজারের খবরাখবর শেষ করার আগে আমরা আরেকবার দেখে নেব শেয়ার বাজারের সূচকের অবস্থান। দর্শক, আমরা যতটুকু দেখেছিলাম শুরুতে সূচকের অবস্থান ঠিক খুব বেশি পরিবর্তন হয়নি। দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে দেখা যাচ্ছে না এখন পেজটি, তবে আমরা চলে যাচ্ছি, আবারও জানিয়ে দেবো এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। রাজনৈতিক অস্থিরতায় বছর শুরু হলেও গত 3 মাসে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকিং খাত, তবে বাড়েনি শিল্প ঋণ। নিয়ন্ত্রক সংস্থাগুলোকে দক্ষতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। দেশের অর্থনীতিতে মূল্যায়ন নেই, সংসারে দেয়া 5.5 কোটি নারী শ্রম বঞ্চিত প্রাপ্য সম্মান থেকেও। দেশজ উৎপাদনে অন্তর্ভুক্তির দাবি বিশেষজ্ঞদের। তৈরি পোশাক ক্রেতাদের আন্তর্জাতিক জোটের নির্দেশনায় চরম অনিশ্চয়তায় চট্টগ্রামের 300 গার্মেন্টস কারখানা, হাজার হাজার শ্রমিকের বেকার হওয়ার আশঙ্কা। এবং খাবারে রাসায়নিকের ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, নীরব গণহত্যা বলছেন বিশেষজ্ঞরা। সমন্বিত কর্মসূচি নেওয়ার আশ্বাস মন্ত্রীর। এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।